কোনটা প্রেফার করবেন, ঘোড়া না ডান্ডি? ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই। এক যাত্রায় তো আর পৃথক ফল হতে পারে না। কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি। হাসছেন কেন? আমার ধারণাটা বোধহয় আপনাদের চেয়েও ভিভিড। কারণ কেদার যাত্রা সম্বন্ধে এথিনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি পাবেন না। তবে জানো তো প্রেমটা? না তো? শুনুন ফেলুবাবু, শহরের যত ক্লেদ, যত কোলাহল, ফেলে পিছে সহস্র যোজন, দেখো চলে কত ভক্তজন হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে, শুধু আজ নয় সেই পুরাকাল হতে। সাথে চলে মন্দাকিনী, অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। তবে শুনো এবে অভিজ্ঞের বাণী, দেব দর্শন হয় যেন বহু কষ্ট মানি। গিরিগাত্রে শীর্ণ পথে যাত্রী অগণন, প্রাণ যায় যদি হয় পদস্খলন। তাও চলে অশ্বারোহী, চলে ডান্ডিবাহী, যষ্টিধারী বৃদ্ধ দেখো তারও ক্লান্তি নাহি। আছে শুধু অটল বিশ্বাস, সব ক্লান্তি হবে দূর, পূর্ণ হবে আশ। যাত্রা অন্তে বিরাজেন কেদারেশ্বর, সর্বগুণ সম্পন্ন সর্বশক্তিধর। মহাচিত্তে মহাপুণ্য হবে যে নিশ্চয়, উচ্চকণ্ঠে বল সবে কেদারের জয়। বৃষ্টি। গৌরীকুণ্ডে পৌঁছে ঘোড়া, খচ্চর, ডান্ডি, কান্ডি আর যষ্টিধারী মানুষের ঢল দেখে বৈকুণ্ঠ মল্লিকের কবিতার কথাই সবার আগে মনে পড়ল। তাই এই পর্ব শুরু করলাম ওই কবিতা আর কথোপকথন দিয়ে। ইদানিংকালে কান্ডিকে এরা বলে পিট্টু। মূলত নেপালিরাই এই ভাড়বর কাজ করে, ডান্ডিও তাই। আর ঘোড়া কচ্চরের ব্যবসা মুসলমান সম্প্রদায়ের। প্রচুর ছেলেকে দেখলাম কাশ্মীর থেকে এখানে এসেছে ঘোড়া দেখাশুনো করতে। এটাও জানলাম হরকাবানে অনেক ঘোড়ার প্রাণহানি হয়েছিল। এখন যা দেখছি তার থেকে অনেক বেশি ঘোড়া আর খচ্চর সেই সময় এই রাস্তায় যাতায়াত করত। বোঝো কাণ্ড। 28শে জুন ভোর 6:30টার বাস ধরেছি উত্তরকাশী থেকে। মাঝে শ্রীনগর থেকে বাস চেঞ্জ করে রাত 10:30টায় পৌঁছেছি সোনপ্রয়াগ। আর 29শে সকালে যাত্রা শুরু করলাম কেদারের উদ্দেশ্যে। সালে হরকাবান আসার আগে যে রাস্তা ছিল তার আজ বিশেষ কিছুই অবশিষ্ট নেই। নতুন পথ আগের থেকে অনেক দীর্ঘ এবং কষ্টদায়ক। সেই সঙ্গে খচ্চর ও ডান্ডিবাহীদের গুঁতো বেশ বিরক্তিকর। দুদিন আগে গোমুখ ট্রেক সেরে ফিরেছি। ওখানে শান্ত বিস্তীর্ণ পরিবেশ থেকে হঠাৎ এই জনবহুল পরিবেশে এসে একটু বিমর্ষই হয়ে পড়েছিলাম। তুমি তো জানো বৃষ্টি, ভিড়ভাড় আমার বরাবরই নাপছন্দ। কিন্তু অনন্ত অপার প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমি বারবার ছুটে যাই। ভরা বর্ষায় প্রকৃতির রূপ যখন সবুজ হয়ে এক মহাপ্রাণের সঞ্চার করে, তখন আমার এই ক্ষুদ্র প্রাণকে সেই মহাপ্রাণে মিশিয়ে এক অনন্য সজীবতার পরশ পাই। তাই তো তোমাকে এত ভালোবাসি বৃষ্টি। তোমার হতে সঞ্জীবনী সুধা পান করি আমি। তুমি এলে তবেই তো আমি পূর্ণ হই। গৌরীকুণ্ড ও মন্দির দর্শন করে যাত্রা শুরু কেদারের পথে।
গতকাল উত্তরকাশী থেকে বাসে আসার পথে আলাপ হয় দুই বাঙালি সাধুর সাথে। তারাও আমার সাথে এই যাত্রায় সঙ্গী হলেন। একজন ত্রিপুরার তান্ত্রিক সাধু শঙ্করানন্দজি, আর অন্যজন পুরুলিয়ার রাজীব ব্রহ্মচারীজি। দুজনেই অল্প বয়সী ও রসিক। আলাপ করে জেনেছিলাম শঙ্করানন্দজি পূর্বাশ্রমে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমার বন্ধু বিশ্বজিৎ ভট্টাচার্যের ছাত্র ছিলেন। পাখোয়াজ বাজাতেন। তালের সেন্স থাকলেও সুরের সেন্সটি বেশ কম। পথ চলতে চলতে মাঝে মাঝে ভাবের ঘরে বেসুরে গিয়ে উঠছিলেন নানা গান। শঙ্করানন্দজিকে বলি, রাগ করো না ভাই, তুমি আমার পুত্র সম, তাই বলি সুর না থাকলেও চলবে, ভাব থাকলেই হলো। এটাই বা কজনের থাকে, তুমি গিয়েও। পুরুলিয়াবাসী রাজীব ব্রহ্মচারী বেশ চনমনে আর সদাহাস্য। আমাদের মধ্যে সব থেকে ফিট। তিনি একসময় রামদেব বাবার সহচার্য হয়ে গ্রামে গ্রামে যোগ শিক্ষা বিতরণ করতেন। ধর্মাচরণের থেকে খেলাধুলায় বেশি মন, সেটা একদিক থেকে ভালো। স্বামী বিবেকানন্দের বাণী মেনে চলেন। শঙ্করানন্দজি এই বিষয়ে একবার বলতে গেলে আমি বললাম, উনি যা করেন স্বতঃস্ফূর্তভাবে করেন, আধ্যাত্মিকতার ঢং বা প্রিটেন্ড তো করেন না। এটাই সব থেকে ভালো। শঙ্করানন্দজি এরপর আর কিছু বলেননি এ বিষয়ে। আমার মনে হয় কথাটি মেনে নিয়েছিলেন। গৌরীকুণ্ড থেকে একসাথে হাঁটা শুরু করলেও আমি ওনাদের থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়ি। ক্রমাগত চড়াই, হাঁটতে বেশ কষ্টও হচ্ছিল। সেই সঙ্গে খচ্চর ও ডান্ডি ভাইদের গুঁতো। কিছুটা হাঁটি, একটু বসি, মাঝে মাঝে ছবি তুলি, এইভাবেই চলতে লাগলাম। আগের চিঠিতে অর্থাৎ গোমুখ পর্বে তোমাকে পথের কথা বলেছিলাম। এখানেও সেই পথ চলা, তবে শান্ত অনন্ত পথে নয়, অশান্ত অনন্ত পথে। আমার একা একা পথ চলার কারণ নিজের সাথে কথা বলা, তুমি সেটা জানো। এই পথে প্রথম দিকে সেটা কিছুতেই হচ্ছিল না। তখন হঠাৎ মনে পড়ে গেল লামেটা ঘাটের পরমহংস আশ্রমের সেই সাধুর কথা। গত ফেব্রুয়ারি মাসে নর্মদা জয়ন্তী উপলক্ষে গিয়েছিলাম জবলপুর ভেড়াঘাট। ভেড়াঘাটের আগে শান্ত লামেটা ঘাটে নর্মদা জয়ন্তীর দিন মা নর্মদার পূজা ও আরতি করি। স্থানটা এমনিতে নির্জন, অন্যান্য ঘাটের মতো ভিড়ভাড় নেই। তার উপর মহর্ষি ভৃগুর তপস্যা ক্ষেত্র, সেই জন্যই ওই স্থানটিকে নির্বাচন করি। ঘাটের পেছনে পরমহংস আশ্রম। কিন্তু সেদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তি ও তাদের চেলাচামুন্ডারা সমেত ওখানে উপস্থিত হয় পূজা ও ভান্ডারার উদ্দেশ্যে, এবং তারস্বরে মাইকিং করতে থাকে। এতে আমার সাধনা বিঘ্নিত হয়। এই কথা যখন আমি পরমহংস আশ্রমের সাধুকে বলি, তিনি হাসতে হাসতে বলেন, নিভৃতে তো অনেকেই ধ্যান করতে পারে, কিন্তু হাজারো শব্দের মধ্যে ধ্যান করাই প্র্যাকটিস করা উচিত। ডিপ কনসেন্ট্রেশন থাকলে সেটা অনায়াসে সম্ভব। লামেটা ঘাটের পরমহংস আশ্রমের সেই সাধুর কথা মনে হতেই ভিতর থেকে হতাশা ভাবটা কাটিয়ে অন্তরে মনোনিবেশ করলাম। দোকানপাট আর মানুষের ভিড় যেন প্রকৃতির উপর কালির ছিটে। কিন্তু যখন অগণিত মানুষের সমস্বরে জয় কেদার শুনি, তখন তা শুনে শরীরের শিহরণ জাগে, মনে বল পাই। মাঝে মাঝে উল্টো দিকের পাহাড়ে দেখা যায় ঝর্ণা, আর ঝুঁকে যখন খাদের দিকে দেখি, তখন দেখি মা মন্দাকিনী ভীম বেগে ধাবিত। এইভাবে চলতে চলতে জঙ্গল চটি ছাড়িয়ে রামবাড়া মন্দাকিনী ব্রিজের কাছে পৌঁছলাম। এতক্ষণ মন্দাকিনীকে ডান দিকে রেখে এগোচ্ছিলাম, এবার ব্রিজ পেরিয়ে মন্দাকিনীকে বাম দিকে রেখে এগোতে হবে। আর রাস্তা এবার শুধুই চড়াই, শুধু চড়াই নয়, খাড়া চড়াই।
সেই সঙ্গে শুরু হলো বৃষ্টি। বর্ষাতি পড়ে চলতে লাগলাম ছবি তুলতে। রামভাড়া মন্দাকিনী ব্রিজের তলা দিয়ে খরস্রোতা মন্দাকিনীর রূপ ভয়ঙ্কর সুন্দর। উপমাটা কেন এই রকম দিলাম সেটা তো ছবি দেখেই বুঝতে পারছো। যত উপরে উঠতে লাগলাম তত বৃষ্টি বাড়তে লাগলো। পথের ধারে গ্লেসিয়ার ভেঙে জলের ধারা পথের উপর আছড়ে পড়ছে। কিছু জায়গায় এখনো বরফ আছে জমে, আর সেখানে উৎসুক জনতা উঠে বরফের সাথে ছবি তুলতে ব্যস্ত। যে আকাশ কিছুক্ষণ আগে নীল ছিল এখন গাঢ় ধূসর। মেঘ ভারী হয়ে নেমে এসেছে পাহাড় বেয়ে। ধৈর্যটির দুহাতে তার মন্দিরা বাজিয়ে চলেছেন। সুখে দুঃখে, ফুলে কাঁটায়, আলোয় ছায়ায়, জোয়ার ভাটায়, ভালোই মন্দয়, আশা ও শঙ্কার মাঝে নিত্য বেজে চলেছে তার ডমরু। তিনি কি শুধু কোনো মন্দিরে আবদ্ধ? না, কখনোই না। ভক্তবৎসল আশুতোষ সর্বব্যাপ্ত, তার বিরাট স্বরূপ, অথচ তিনি দয়ার সাগর। তাকে তো কোনো নির্দিষ্ট মন্দিরে দর্শন করতে যাচ্ছি না আমি। প্রতি পদে, প্রতি দিকে, প্রতি মুহূর্তে তাকে অনুভব করেছি আমি। ওগো আমার শিব সুন্দর, হিয়ায় এসে নিজে গড় আমার জপমালা তোমার নাম বীজে। অশ্রুসুতে গাঁথো আমার প্রেমের জপদাম, ঘুরুক আঙুল গুনে গুনে রেবা শিব রাম। মনের সাথে এই রসনা রসুক নাম রসে, মন্ত্র তোমার হৃদযন্ত্রে চলুক প্রেম বসে। নাচুক আমার পাগল হিয়া, নাচুক আমার মন, নাচুক আমার ভাবল হরি আনন্দ বগন। জিহ্বা আমার উঠুক নেচে নামের রসে ভোর, নাচুক আমার করাঙ্গুলে জপমালার ডোর। নাচুক আমার চোখের তারা, ঊর্ধ্বে নাচুক হাত, নাচুক আমার চরণ দুটির প্রতি পদপাত। ঠোঁটে আমার নাচুক হাসি, নিতে তোমার নাম, আনন্দেরই অশ্রু চোখে ঝরুক অবিরাম।
সন্ধ্যে 7:30 নাগাদ পৌঁছলাম কেদারনাথের থেকে 1 কিলোমিটার আগে গাড়োয়াল নিগম বিকাশ মন্ডলের তাঁবুতে। সূর্য তার কিছুক্ষণ আগে অস্ত গেছেন। মন্দিরের পিছনের গিরিচূড়া ধূসর বর্ণ ধারণ করেছেন। সহসা তমসা এলো ঘনিয়ে। আজ এই অবধি থাক, পরের দিন কেদারনাথের কথা বলবো। ভালো থেকো, সঙ্গে থেকো এই মুসাফিরের।